আজ মন চেয়েছে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কোঙ্কানের অপূর্ব সুন্দর বালুকা বেলার সৌন্দর্যকে উপভোগ করার সঙ্গে সঙ্গে আজকে যাব সুবর্ণ গণেশ মন্দির, আর যাব হরি এবং হর একসঙ্গে যেখানে অবস্থান করছেন সেই হরিহরেশ্বর মন্দির। পেশোয়াদের গ্রাম বলে বিখ্যাত শ্রীবর্ধন, আজ আমরা সেখানেই যাচ্ছি। চলুন যাওয়া যাক। সকাল সকাল খুব সাজো সাজো রব পড়ে গেছে আজকে, কারণ ভোর ভোর বেরোতে হবে তো। আমি চট করে একটু কফি আর হোমমেড পিৎজা বানিয়ে নিয়েছি, কারণ সকালবেলা বেশি কিছু খেয়ে বেরোনো যায় না। এই যে গ্লাসগুলো, এগুলো কিন্তু ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি, এত সুবিধে হয় না। তাই আমার রেডি কফি এবং হোমমেড পিৎজা। মাও রেডি হয়ে বসে পড়েছে গাড়িতে। আমার ডিকি আমার প্রয়োজনীয় জিনিসপত্রে ভরে গেছে, আর সেই সঙ্গে টিনটিন রেডি তার অস্ত্রশস্ত্র নিয়ে, মানে ক্যামেরাবন্দি করতে হবে তো সব কিছু। আমরা বেরিয়ে পড়েছি। যত সকাল সকাল বেরোনো যায় তত তাড়াতাড়ি পৌঁছানো যায়, সেই জন্য আমরা 6টার মধ্যে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি কোঙ্কান। আপনাদের এর আগেও আমি কোঙ্কান নিয়ে গেছি, আজও নিয়ে যাচ্ছি, পরবর্তীতেও নিয়ে যাব। কোঙ্কান যে এত সুন্দর আমি সত্যি জানতাম না যদি না আমি মহারাষ্ট্রে আসতাম। প্রকৃতি এখানে পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন এত সুন্দরভাবে ঘটিয়েছে, এত অকৃপণ হাতে সাজিয়েছে যে না দেখলে বোঝা মুশকিল। কোঙ্কানের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে যে একবার বিভোর হয়েছে সে কোনো দিন কোঙ্কানকে ভুলতে পারবে না। আমিও এখন কোঙ্কানকে ভীষণ ভালোবেসে ফেলেছি, তাই সুযোগ পেলেই আমি কোঙ্কানে ছুটি। কোঙ্কান, কোঙ্কান মানে বলতে পারেন আরব সাগরের পুরো ধার দিয়ে যে অঞ্চলটা, মানে দেখুন আমি ম্যাপে একটু বোঝানোর চেষ্টা করেছি। মহারাষ্ট্রে গোয়া আর কর্ণাটক, এই যে পুরো বর্ডারটা যার পাশেই আরব সাগর, এই পুরো অঞ্চলটাকেই বলে কোঙ্কান। পুরো আরব সাগর রয়েছে ধারে এবং সেই সঙ্গে রয়েছে পশ্চিমঘাট পর্বত। তাই জন্যে অপূর্ব এক মেলবন্ধন ঘটেছে পাহাড় এবং সমুদ্রের, যার জন্য গোয়া মানুষের কাছে এত প্রিয়। সেই গোয়া কিন্তু কোঙ্কানেই পড়ে, আর মুম্বাইকেও কোঙ্কানি বলা যায়। পথে যেতে যেতে একটা ছোট্ট নদী চোখে পড়ল। কি সুন্দর তিত্তির করে জল বয়ে যাচ্ছে নদী দিয়ে। পাশে কতগুলো ব্লক মতো বানানো আছে রেলিং দিয়ে, যাতে সেখানে মানুষজন বসতে পারে, একটু রেস্ট নিতে পারে। আমরাও ঠিক করলাম এখানে একটুখানি দাঁড়িয়ে আমাদের কফি এবং হোমমেড পিৎজার সদ্ব্যবহারটা করে নেওয়া যাক। বেশ সুন্দর না ছোট্ট নদীটা? দেখে মনে হচ্ছে সবুজ জল, তাই না? টিনটিনের নদী দেখলেই বা জল দেখলেই ইচ্ছে করে ও যদি শতাংশে জলের মধ্যে চলে যেতে পারতো, তাহলে কোনো পোকামাকড় বা জলজ জীবজন্তু পেয়ে যেত। যাই হোক, আমি এই সুযোগে একটু আমার কফির সদ্ব্যবহারটা করে নিই। মা, আমি, টিনটিন আমরা সবাই অল্প করে একটু ব্রেকফাস্ট করে নিলাম। কষ্ট করে বানিয়ে যখন এনেছি তখন তো খেতেই হবে। গরম গরম কফি আর পিৎজা খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম, কারণ বেশি সময় নষ্ট করা একদমই ঠিক নয়, অনেকটা রাস্তা। হ্যাঁ, যেটা বলছিলাম, এই কোঙ্কানেরই একটা গ্রাম শ্রীবর্ধন। এই শ্রীবর্ধন গ্রামকে পেশোয়াদের গ্রাম এই জন্যই বলা হয়। পেশোয়া মানে প্রথম যিনি পেশোয়া ছিলেন বিশ্বনাথ বাজিরাও, তিনি এই গ্রামেই জন্মেছিলেন এবং পরবর্তীকালে পেশোয়ারা মানে যতজন পেশোয়া হয়েছেন সকলেই প্রায় এই গ্রামেই জন্মেছেন, সেই জন্য শ্রীবর্ধনকে পেশোয়াদের গ্রাম বলা হয়ে থাকে। ইতিমধ্যে দুপুর গড়িয়েছে, আমরা ভাবলাম আমরা আগে লাঞ্চটা করে নিই। এই এত দূরে প্রায় অখ্যাত একটা জায়গাতে, যেখানে সেরকম লোকজন নেই, এখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট পাবো ভাবতেই পারিনি। রেস্টুরেন্টের বিশেষত হচ্ছে এখানে খেলার সামগ্রী আছে, যেমন বিলিয়ার্ড আছে, ক্যারাম আছে, আর সেই সঙ্গে রাখা ছিল প্রচুর বই। আমার এই বইয়ের ব্যবস্থাটা দেখে এত ভালো লাগলো। আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে একটু সময় কাটিয়ে নিলাম, একটু রেস্টও নিয়ে নিলাম। আর সেই সুযোগে টিনটিনও খুঁজে বেড়াচ্ছে যদি ওর মনের মতো কোনো পশু পাখি কীট পতঙ্গ কিছু না কিছু ওর চোখে পড়ে, যাতে ও তাদেরকে ক্যামেরা বন্দি করতে পারে। আমরা বেশ কিছুক্ষণ এখানে একটু রিল্যাক্স করে সময় কাটিয়ে আবার রওনা হয়ে গেলাম আমাদের
গন্তব্যে। অবশেষে এসে পৌঁছলাম শ্রীবর্ধন গ্রামে। এই তোরণেও পেশোয়া বিশ্বনাথ বালাজির নাম লেখা, তার নামেই এই তোরণটি বানানো হয়েছে। যে রিসোর্টটাতে আমরা থাকবো, আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই রিসোর্টে। এখন প্রায় বিকেল 4টে সাড়ে 4টে বাজে। আমরা খাওয়া দাওয়া করেই এসেছি, তাই আমাদের খাওয়া দাওয়ার কোনো তাড়া নেই। আমি ভেবেছিলাম অল্প একটু রেস্ট নিয়ে তারপর যাব সি বিচে, কিন্তু টিনটিনের জ্বালায় তার উপায় আছে। ও এসেই ঘুরতে শুরু করে দিয়েছে, আর পেয়েও গেছে মনের মতো জিনিস, এক দঙ্গল মাছ। এই মাছগুলোর নাম কই। আমার প্রথমে মনে হয়েছিল এই যে জায়গাটা যেখানে এই মাছগুলো আছে বেশ নোংরা, শ্যাওলা, জলটা অপরিষ্কার, কিন্তু টিনটিন বলল এগুলো নাকি মাছগুলোকে প্রোটেক্ট করছে, মানে এই অপরিষ্কার আর শ্যাওলা থাকার জন্য কোনো পাখি বা কাক ওদেরকে খেতে পাচ্ছে না, তাই ওরা একদিক থেকে এই জায়গাটাতে সুরক্ষিত। এই সমস্ত তথ্য, এই সমস্ত কথাবার্তা আমি টিনটিনের থেকেই শিখেছি, মানে ওর থেকেই শিখতে হয় আর কি। ও এসব নিয়ে এত ভাবে, এত এসব নিয়ে চর্চা করে। দেখুন কি সুন্দর আম গাছটা ঝুঁকে পড়েছে এই জলটার ওপর, আর সেই আম গাছে ভর্তি মুকুল। মারাঠি ভাষায় মুকুলকে বলে মোহর, সেটাও বেশ শুনতে ভালো লাগে না? আর আমকে বলে আম্বা। কোঙ্কানে কিন্তু প্রচুর আম হয়। যদি সম্ভব হয় আমের সময় আমি একবার কোঙ্কানে আসব। এখানকার আলফানসো আম তো ভীষণ বিখ্যাত, আপনারা সবাই জানেন সেটা। এই জায়গাটি ভারী সুন্দর, খোলামেলা, কি সুন্দর হাওয়া, আর এখানে যেমন শীত পড়ে না আর এই সময়টা গরমও নেই, ফলে ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল। তাই পুরো জায়গাটাতে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে মন্দ লাগছিল না। বেশ বড় একটা সুইমিং পুল আছে। এই সমস্ত সুইমিং পুলকে তো বলে ইনফিনিটি সুইমিং পুল। টিনটিন তো সুইমিং পুল দেখলেই ওর মনে হয় এক্ষুনি জলে ঝাঁপ দিই। ইচ্ছে অবশ্য ওর ছিল, কিন্তু আমি একটু সি বিচে যাব, মানে সানসেটটা দেখার জন্য, তাই কোনো রকমে ওকে নিরস্ত করে আমি হাঁটা লাগালাম সি বিচের উদ্দেশ্যে। এই সি বিচটা একটু অদ্ভুত, অদ্ভুত মানে চিরাচরিত সি বিচের মতো নয়। একটা গ্রামের রাস্তা ধরে, খুব সরু একটা রাস্তা ধরে এই সি বিচে পৌঁছতে হয়। অনেকেই কিন্তু এই সি বিচের কথা জানে না, তাই জন্য এই সি বিচ এখনো কমার্শিয়ালভাবে এতটা ডেভেলপ করেনি। ভালো হয়েছে একদিক থেকে, জানেন তো, কারণ কমার্শিয়াল সি বিচগুলো কি হয়, এত লোকজন, এত দোকানপাট, হই চই, নোংরা, প্লাস্টিক, মানে সব কিছু দিয়ে ভীষণ নোংরা আর অগোছালো হয়ে থাকে। অদ্ভুত সুন্দর না? এই মেঠো মানে এই গ্রামের রাস্তাটা ক্রস করে এসে সামনে এরকম উন্মুক্ত সি বিচ, এই সি বিচটার নাম আরাভি বিচ। ভীষণ সুন্দর লাগছে কিন্তু আমার এই সমুদ্র তট। কেউ কোথাও নেই, একদম ফাঁকা, নিরিবিলি, আর সেই সঙ্গে সাদা বালি বা হোয়াইট স্যান্ড। আপনারা বলবেন সাদা বালিতে আবার অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, একটু অবাক হওয়ার এখানে আছে, কারণ কোঙ্কানে বেশিরভাগ জায়গাতেই আমি সি বিচে দেখেছি কালো বালি। তাই সাদা বালির সি বিচ কোঙ্কানে যেখানে যেখানে আছে, সেই সি বিচগুলো একটুখানি স্পেশাল হয়ে যায়। তেমনই এই সি বিচ। কতদিন এটা এরকম থাকবে আমি জানি না, কিন্তু যতদিন থাকে ততদিনই ভালো। ভিড়ভাট্টা থেকে দূরে, লোকজনের কোলাহল, চিৎকার, সেসব থেকে আলাদা, আর দোকানপাট, মানুষজন, আর তার সঙ্গে ওই আবর্জনা, মানে কোল্ড ড্রিঙ্কস আর প্লাস্টিক, এই আবর্জনা আমাদের দেশকে একদম শেষ করে দিল। তার থেকে এই বেশ অপূর্ব না? সমুদ্রের কাছে আসলে বরাবরই একটা অদ্ভুত ফিলিং হয়, একটা অদ্ভুত অনুভূতি হয়। সমুদ্র এত বিশাল, এত গভীর, তাই এর বিশালত্ব আর এই গভীরতার কাছে নিজেকে কিরম ক্ষুদ্র লাগে, আর মনে হয় এখান থেকে যতটা পারি একটু প্রাণ শক্তি নিয়ে যাই। শহরের কোলাহল, শহরের দূষণ, এই সবার থেকে নির্মল হাওয়া মনকে আর শরীরকে দুটোকেই অদ্ভুতভাবে কিন্তু উজ্জীবিত করে।
এসব ভাবতে ভাবতেই কেটে গেল শ্রীবর্ধনের প্রথম দিন। সকালে উঠেই আমরা রওনা দিয়ে দিয়েছি হরিহরেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। ভারী সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। সেই রাস্তাতে সমস্ত গাছগুলো থেকে নেমেছে অনেক ঝুড়ি। এই ঝুড়ি নামা গাছের রাস্তা দিয়ে চলতে চলতে ভীষণ ভালো লাগছিল, সত্যি ভীষণ ভালো লাগছিল। আর এই মন্দিরটাও অদ্ভুত, নামটাই কেমন সুন্দর না, হরিহরেশ্বর। হরি মানে বিষ্ণু আর হর মানে মহাদেব, এই দুজনে এই মন্দিরে একাত্ম হয়ে আছেন। আমরা বলি না হরিহর আত্মা, সেই রকম হরি এবং হর এক হয়ে আছেন এই মন্দিরে। কি সুন্দর দেখেছেন, সব কটা গাছের থেকে ঝুড়ি নেমেছে। পুরো রাস্তাটাই এই গাছ দিয়ে সাজানো। বললাম না কোঙ্কান ভারী সুন্দর, এক এক জায়গায় তার এক এক রকম রূপ। আমরা এসে পৌঁছেছি মন্দিরের সামনে, কিন্তু গাড়ির এই লম্বা লাইন দেখে আমি আর গাড়ি নিয়ে এগোতে সাহস করিনি। গাড়িটাকে একটা নিরাপদ জায়গায় পার্ক করে আমরা হাঁটতে শুরু করেছি। হেঁটে যাওয়াই ভালো বাবা, কতক্ষণে এই গাড়িগুলো সামনে পৌঁছবে তার ঠিক আছে। হাঁটতে হাঁটতে বেশ ভালো লাগছিল। মন্দির যেমন হয় সেরকমই। মন্দিরের দুপাশে প্রচুর দোকান পাট, অনেক রকম জিনিস, আর কোঙ্কানে না প্রচুর লোকাল জিনিস পাওয়া যায় যেগুলো আপনি অন্য জায়গায় পাবেন না। হ্যাঁ, কলকাতাতে তো পাবেনই না, যেমন কোকামের শরবত, তারপরে পোহার পাঁপড়, মানে পোহা মানে চিড়ের পাঁপড়, বা এখানে থেচা বলে একটা জিনিস পাওয়া যায় যেটা খানিকটা লঙ্কার আচার বলতে পারেন, কিন্তু লঙ্কার আচার নয় ওটা, লঙ্কাকে হামানদিস্তা দিয়ে পিষে পিষে ওই জিনিসটা বানানো হয়। এই সমস্ত জিনিসগুলো একদমই কোঙ্কানি জিনিস এবং এগুলো এইখানে ভীষণ ভালো পাওয়া যায়। আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে, হরিহরেশ্বর মন্দির। এখন শীতকাল বলে, ছুটি বলে এবং আজকে রবিবার বলে একটু ভিড়, তা না হলে খুব একটা ভিড় এই সমস্ত মন্দিরে থাকে না। আর আপনারা তো জানেন খুব বেশি ভিড়ের জায়গায় যেতে আমার একটুও ভালো লাগে না। দেখুন এখানে কি লেখা রয়েছে, এই মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে এমন কোনো জামা কাপড় পরে আসা যাবে না যে জামা কাপড়ে অশোভন কিছু আপনাকে লাগে। সত্যি কথাই তো, মন্দিরে কেন অশোভন জামা কাপড় পরে আসবেন? সব জায়গায় যাওয়ারই একটা আলাদা করে পোশাক থাকে, মন্দিরে যাওয়ারও একটা আলাদা পোশাক থাকা উচিত, অন্তত আমার তাই মনে হয়। যেমন আপনি শাড়ি পরে নিশ্চয়ই কোনো পাবে যাবেন না, তেমন পাবের পোশাক পরে মন্দিরেই বা আসবেন কেন? এখানে প্রচুর বাদরের উৎপাত। আমার কিন্তু বেশ মিষ্টি লাগছিল ওই ছোট ছোট বাদরগুলোকে দেখতে। কথায় বলে না বাদরের বাদরামি, কিন্তু আমার এখানে বেশ ছেলে মানুষই লাগছিল। ছোট ছোট বাদরগুলোর এই সমস্ত খেলা দেখতে দেখতে লাইনে থাকার সময়টা বেশ তাড়াতাড়ি কেটে গেল। আমি চলে এলাম কাল ভৈরব মন্দিরের সামনে। হরিহরেশ্বর মন্দির দর্শন করার আগে আপনাকে কাল ভৈরবের দর্শন করতেই হবে, তা না হলে কিন্তু হরিহরেশ্বর দর্শন সম্পূর্ণ হবে না। এই হচ্ছে কাল ভৈরব মন্দিরের ভেতরের অংশ। কত পুরনো মন্দির দেখুন, কিরকম কাঠের কাজ করা। আমি সাইড থেকে একটু ছবি নেওয়ার চেষ্টা করেছি, কারণ একদম সামনে থেকে ছবি নেওয়া বারণ। এই যে দর্শন করুন কাল ভৈরব। কাল ভৈরব দর্শন করে এবার আমরা যাব হরিহরেশ্বর দর্শনে।
ওই দেখুন, আবার বাচ্চা বাচ্চা বাদরগুলো তাদের খেলায় মেতে উঠেছে। দূরে দেখতে পাচ্ছেন সি বিচ। এই সি বিচটার নাম হরিহরেশ্বর সি বিচ। কোঙ্কানে যে কত সি বিচ আছে তার কিন্তু গুণে শেষ করতে পারবেন না। এইখানে লেখা রয়েছে হরিহরেশ্বর মন্দিরের ইতিহাস। এই মন্দির কিন্তু প্রচুর পুরনো। কথিত আছে এই মন্দির শ্রী রামচন্দ্র স্থাপনা করেছিলেন যখন তিনি সীতার স্বয়ংবর সভায় এসেছিলেন, এবং তৃতীয় পাণ্ডব অর্জুনও এই মন্দিরে এসেছেন। মন্দিরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল আমার গণপতি বাপ্পা, এবং যিনি পুজো করছিলেন দেখুন তিনি কি অদ্ভুতভাবে পুজো করছেন, যেন মনে হচ্ছে উনি ঈশ্বরের সাথে কথা বলে বলে পুজো করছেন। আমি অনেকক্ষণ ধরে ওনার পুজো করা দেখছিলাম। এই মন্দিরে রয়েছে হরি এবং হর একসাথে। ডান দিকের যে অংশ সেটা হচ্ছে শিব এবং বাঁ দিকের অংশ সেটা হচ্ছে বিষ্ণু। এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। লাইন এবং ভিড় থাকা সত্ত্বেও আমাদের দর্শন কিন্তু খুব ভালোভাবে হয়ে গেল। আমার ভীষণ ভালো লাগলো হরিহরেশ্বর মন্দির দর্শন করে। এখন আমি যাচ্ছি দিব্যাগড়। দিব্যাগড় কোঙ্কানেরই রায়গড় ডিস্ট্রিক্টের একটা গ্রাম। শ্রীবর্ধনও রায়গড় ডিস্ট্রিক্টেই। আর এর পাশে আছে আরও একটা গ্রাম, তার নাম দাপোলি। আপনারা যদি কোনো সময় কোঙ্কান বেড়াতে আসেন তাহলে এই তিনটে গ্রামই কিন্তু পরপর আপনারা দেখতে পারেন, কারণ একটার থেকে একটার ডিস্টেন্স খুব কম, 12 থেকে 18 কিলোমিটারের মধ্যে। শ্রীবর্ধন, দাপোলি, দিব্যাগড় প্রত্যেকটা গ্রামই তার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, এবং সেই সঙ্গে আছে বহু প্রাচীন মন্দির, অসাধারণ সমুদ্র তট, আর সেই মন্দিরগুলোর সঙ্গে জুড়ে রয়েছে এক একটা ইন্টারেস্টিং গল্প। যেমন এই এখন আমি যে মন্দিরে এসেছি এই মন্দিরের সঙ্গেও জুড়ে রয়েছে একটা ইন্টারেস্টিং গল্প। এই মন্দিরের নাম শ্রী সুবর্ণ গণেশ মন্দির। নাম শুনেই বুঝতে পারছেন সুবর্ণ গণেশ মানে সোনার গণেশ। এই গণপতি মন্দির কিন্তু খুব বেশি পুরনো নয়, কিন্তু গল্প মানে যে ইন্টারেস্টিং গল্পটা আছে সেটা কিন্তু 300 বছরেরও বেশি পুরনো। 1997 সালে মাটি খোঁড়ার সময় এই মাটির তলা থেকে একটা বাক্স বেরোয়, এবং সেই বাক্সের মধ্যে পাওয়া যায় 24 ক্যারেট গোল্ডে তৈরি 300 বছরের পুরনো পেশোয়াদের বানানো সোনার গণপতি। সেই সোনার গণপতি পাওয়ার পরই এখানে একটা ছোট মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং বাপ্পাকে সেখানে স্থাপনা করা হয়। কিন্তু সেই ছোট মন্দির থেকে সেই সোনার গণপতি বাপ্পা চুরি হয়ে যায়। পরবর্তীকালে অনেক কাণ্ড করে বাপ্পাকে উদ্ধার করা হয় ঠিকই, কিন্তু ততক্ষণে সেই মূর্তি দ্বিখণ্ডিত হয়ে গেছে, মানে দুটো ভাগে ভেঙে গেছে। তো সেই ভাঙা মূর্তিকে তো এইভাবে রাখা যাবে না, তাই সেই সোনা গলিয়ে ফেলা হয় এবং একই রকম দেখতে সেম আরেকটি মূর্তি বানানো হয় এবং এই মন্দিরে রাখা হয়। এখনও সেই মূর্তি এই মন্দিরে আছে। আর চোর পালালে বুদ্ধি বাড়ে বলে না, সেই ছোট মন্দিরকে বড় করা হয়েছে, সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, এবং সেই 24 ক্যারেট 300 বছরের পুরনো সোনার গণপতি বাপ্পাকে রাখা হয়েছে একটা কি বলবো রেলিং দেওয়া জায়গার মধ্যে, মানে বিশেষভাবে সুরক্ষিত রাখার জন্যে, যাতে আর কোনোভাবেই এটা চোরেদের হাতে না পড়ে। তো মন্দিরের বাইরে থেকে আমি একটু ছবি নেওয়ার চেষ্টা করছি, কারণ মন্দিরের ভেতরে ঢুকে বাপ্পার ছবি নেওয়া বারণ। এই দেখুন ডান দিকে রেলিংয়ের মধ্যে সোনার গণপতি বাপ্পা, এবং মাঝখানে যিনি পূজিত হন সেই গণপতি বাপ্পা। ভারী ইন্টারেস্টিং না গল্পগুলো? এরকম প্রচুর গল্প, প্রচুর ঘটনা, প্রচুর কিছু নিয়ে আছে কোঙ্কান। মহারাষ্ট্রে যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু কোঙ্কানে আসবেন এবং এই সমস্ত গ্রামগুলোতে আসবেন। হয়তো সেভাবে পরিচিত নয়, হয়তো সবাই জানে না, কিন্তু এটুকু আমি বলতে পারি আপনাদের ভালো লাগবেই লাগবে। এই মন্দির কিন্তু সেই থেকে সুবর্ণ গণপতি মন্দির নামেই পরিচিত, এবং এই শ্রী সুবর্ণ গণেশ মন্দিরে কিন্তু যারা কোঙ্কানে আসেন বেড়াতে তারা অবশ্যই আসেন। আমি এবার মন্দির থেকে বেরিয়ে আজকে যে ঠিক করেছি, আজকে আমি যাব শ্রীবর্ধন বিচে।
হ্যাঁ, শ্রীবর্ধন বিচে এই জন্যেই যাব, কারণ আমি তো আছি শ্রীবর্ধনে, তাই শ্রীবর্ধন বিচ আমার দেখার খুব ইচ্ছে ছিল। আরাভি বিচটা তো দেখলাম, একদমই কমার্শিয়াল নয়, কি সুন্দর পরিষ্কার শান্ত নিরিবিলি। কিন্তু শ্রীবর্ধন বিচে এসেই আমি বুঝতে পারলাম এই বিচের ফিল একদম আম, মানে যাকে বলে 100% কমার্শিয়াল। তবে হ্যাঁ, একটা জিনিস মানতেই হবে, এখানে এসে যেটা সব থেকে ভালো লাগলো সেটা হলো এই সি বিচে বসার ব্যবস্থা। দেখে বুঝতেই পারছেন এই সি বিচে কত লোকজন, এবং যত রকম অ্যাক্টিভিটি হয়, মানে সমুদ্রের ধারের যে সমস্ত অ্যাক্টিভিটি বা ওয়াটার স্পোর্টস এখন যেগুলো খুব শুরু হয়েছে, সব জায়গাতেই আছে, সেই সমস্তই কিন্তু আপনি পেয়ে যাবেন এই শ্রীবর্ধন বিচে। এই যে পুরো জায়গাটা দেখছেন, এইখানে আপনি আপনার মতো করে আরাম করে বসে থাকতে পারেন। আপনাকে সমুদ্রের ধারে যাওয়ারও দরকার নেই, এত লোকজনের মাঝে থাকারও দরকার নেই। আমার কিন্তু এই বেঞ্চগুলোতে বসে থাকতেই ভীষণ ভালো লাগছিল, দূর থেকে দেখতেই ভালো লাগছিল। ওয়াটার স্পোর্টস আমার কোনোদিনই ভালো লাগে না, জলকে আমি ভীষণ ভয় পাই, তাই প্রশ্নই নেই ওই সমস্ত করার। তার থেকে বাবা এই বেঞ্চগুলোতে বসে থাকো, খুব সুন্দরভাবে এই সন্ধে, এই গোধূলি, এই সূর্যাস্তকে উপভোগ করো। আর কোথাও না কোথাও আমি নস্টালজিকও হয়ে পড়ছিলাম, কেন বলুন তো? আমার মনে পড়ছিল আমার কলকাতার কথা, মিলেনিয়াম পার্কের কথা। ঠিক এরকমভাবেই মিলেনিয়াম পার্কে বেঞ্চ বানানো আছে না, গঙ্গার সামনে, সেখানে সামনে গঙ্গা আর এখানে সামনে সমুদ্র, আরব সাগর। যাই হোক, মন খারাপ করে তো লাভ নেই, বহু বছর হয়ে গেছে আমি কলকাতা থেকে চলে এসেছি। এই বেঞ্চে বসে থাকতে থাকতে এই সব কিছু দেখতে ভারী ভালো লাগছিল। কত রকম ওয়াটার স্পোর্টস চলছে জলের মধ্যে, সেই সঙ্গে ঘোড়ার গাড়ি, ঘোড়ায় চড়া মানে হর্স রাইডিং, উটে চড়া, সব কিছুই আছে। প্রচুর মানুষ এখানে আনন্দ করছেন, সমুদ্র তট একদম লোকজনে জমজমাট। আমি দূর থেকে বসেই সেগুলোর মজা নিচ্ছিলাম। সূর্যি মামা অনেকটা ঢলে পড়েছেন পশ্চিম দিকে, এবার আস্তে আস্তে টুপ করে ডুব দেবেন আরব সাগরের জলে। আজকে রাতে আমি এখানে থাকবো, কালকে সকালে উঠতে না হতেই কিন্তু ফিরে যাব আবার মুম্বাই। দুদিনের বেশি তো ছুটি করা মানে ছুটি ম্যানেজ করা সম্ভব হয় না, তো এই দুদিনের ছুটিতেই আমি চেষ্টা করি আমি যেন 2 মাসের প্রাণশক্তি নিয়ে ফিরতে পারি। আর আমি বারবার যে বলছি কোঙ্কানের কথা, কোঙ্কানের সৌন্দর্যের কথা, কোঙ্কান কিন্তু আম, এখনো পর্যন্ত অনেকটাই পলিউশন ফ্রি। জানি না কতদিন আর কোঙ্কানকে এইভাবে রাখা যাবে। বসার জায়গাগুলো থেকে আপনি চাইলে খুব সহজেই, এই সিঁড়িগুলো বানানো আছে, এইখান দিয়ে আপনি চলে যেতে পারবেন সমুদ্রের ধারে, যদি আপনার মনে হয় যে একটু সমুদ্রে পা ডুবিয়ে আসি বা আরও কাছ থেকে একটু ছুঁয়ে আসি সমুদ্রকে। আমার এবারের মতো ছুটি তো শেষ হলো, আম, আবার কোনো না কোনো সময় আসবো তো বটেই, যখনই সুযোগ পাবো তখনই ছুটে আসবো আমি এখানে। এইবার আমি হোটেলে ফিরি, আজকে রাতটা রিসোর্টে, হোটেল বা রিসোর্ট যাই বলুন, সেখানে কাটিয়ে আমি কাল সকালে ফিরে যাব। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল, এবং যেখানে বসেছিলাম সেই বসার জায়গাগুলোতেও আলো জ্বলে উঠেছে, মানে আর লোকাল ছেলেরা ফুটবলও খেলছে, মানে আপনি যদি চান আপনি সন্ধ্যের পরও এখানে বসে থাকতে পারবেন, এতটাই আলো ঝলমলে। অন্যান্য সি বিচে যেমন একদম অন্ধকার হয়ে যায়, এখানে কিন্তু তা নয়। এটা বেশ ভালো লাগলো, নিরাপদ আছে, আপনি নিশ্চিন্তে বসে থাকতে পারবেন আপনার ফ্যামিলির সাথে। এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করেন গ্রামবাসীরাই।
গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে এই সমস্ত কাজগুলো করে থাকেন। ভালো, খুবই ভালো। গ্রামবাসীরা যদি তাদের নিজেদের জায়গাকে এইভাবে বাঁচিয়ে রাখেন, এইভাবে সুন্দর করে গড়ে তোলেন, সেটার থেকে ভালো আর কিছু হয় না। আমি রিসোর্টে ফিরে দেখি রিসোর্টও আলোতে ঝলমল করছে, গাছগুলোতে আলো লাগানো, ভারী সুন্দর একটা মোহময়ী পরিবেশ তৈরি হয়েছে। আর তার সাথেই হ্যারিকেন, বেশ ভালো লাগলো, ইউনিক লাগলো হ্যারিকেনের ব্যবস্থাটা দেখে। যদিও ভেতরে ইলেকট্রিক আলো, কারণ কে এখন সেই পুরনো কেরোসিন তেলের হ্যারিকেন জ্বালবে বলুন। আমি আমার ছোটবেলায় কিন্তু কেরোসিন তেলের হ্যারিকেন দেখেছি, যদিও আমার ছেলে এসব কিছুই দেখেনি। ওকে হ্যারিকেনটাই বোঝাতে আমার বেশ সময় লাগলো। চলুন ঘুমিয়ে পড়া যাক। শুভরাত্রি। কালকে সকাল হতে না হতেই বেরিয়ে পড়তে হবে। খুব সুন্দর একটা ভোর, সবে সূর্যটা উঠছে। কালকে সূর্যি মামাকে টাটা জানিয়ে ফিরে এসেছিলাম রিসোর্টে। আজকে সকালবেলায় সূর্যি মামাকে শুভ সকাল বলে অভ্যর্থনা জানালাম। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। সব মিলিয়ে ভারী অদ্ভুত, ভারী সুন্দর। এই ফিলিংস, এই অনুভূতি শুধুমাত্র অনুভবই করা যায়, বলে বোঝানো যায় না, তাই না? আমি ভিডিওটা শেষ করব। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এই সুন্দর সকাল, এই নির্মল বাতাস, এই দূষণ মুক্ত বাতাস, এই সমস্ত কিছুকে মনের মণিকোঠায় ধরে রেখে আমি মুম্বাই ফিরে যাব, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবো যখনই সময় পাবো। ফিরে যেতে যেতেও একটা জিনিস দেখে চোখটা আটকে গেল। এই দেখুন, এখানে প্যারাগ্লাইডিং চলছে। আমি কিন্তু খুব ভয় পাই, সত্যি কথা বলতে কি। আপনাদের বোধহয় আগেও বলেছি, এই সমস্ততে টিনটিনের ভীষণ উৎসাহ। যত রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস হয় ওর সব ভাল লাগে। ওর ক্রিকেট ফুটবল কোনো দিনই ভালো লাগতো না, ও কোনো দিনই ক্রিকেট ফুটবল খেলেনি, কিন্তু এগুলো দেখলেই কেন জানি না ও ভীষণভাবে এক্সাইটেড হয়ে পড়ে। আমি কিন্তু ভীষণ ভয় পাই। যাই হোক, এবার আমি বাড়ির পথে, মুম্বাইয়ের পথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের আনন্দে থাকবেন, আর সেটাই করবেন যেটা মন চায়। আজকের মতো তাহলে টাটা। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সঙ্গে।